চার বাগমারার যে সমস্ত জনতা আমি নিজে চোখে দেখেছি মাঠে জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রপতি, আমি মনে করি সরকারের একজন দোসর ছিলেন এবং ফ্যাসিস্টের সকল অপকর্মের উনি জ্বলন্ত সাক্ষী এবং নীরব সমর্থন দিয়েছেন। যদি সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্রপতি কালীন সময়ে যদি তার দায়িত্ব পালন করতেন, তাহলে বাংলাদেশের প্রাণহানি, এত রক্ত, এত শহীদ বাংলাদেশের মানুষকে হতো না। সুতরাং আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না, জন্য আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা 55 রাজশাহী 4 বাগমারা। এই বাগমারা 16টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে 4 লক্ষের অধিক মানুষের বসবাস এবং অধিকাংশ মানুষ, 90% মানুষ কৃষিজীবী এবং কৃষির উপর নির্ভরশীল। আমি নিজেও একজন কৃষকের সন্তান এবং কৃষিকাজ করেই বড় হয়েছি। তাই আমি আমার ভাগ্যাহত কৃষকদের নিয়ে দু একটি কথা আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি বর্তমান সরকার একজন কৃষি বান্ধব সরকার এবং আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমার কৃষকেরা বর্তমানে সুখে নেই, কৃষকের মুখে হাসি নেই। ফসলের দাম না থাকার কারণে কৃষকের মাথায় হাত। তাই সত্যিকার অর্থে যদি দেশের উন্নয়ন করতে চাই, তাহলে এই 90% কৃষকের মুখে হাসি ফোটাতে হবে। তাই এই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আমার পক্ষ থেকে কয়েকটা প্রস্তাবনা। 1, কৃষকদের ফসল উৎপাদনের খরচ কমাতে হবে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে বীজ এবং কীটনাশকের দাম কমাতে হবে এবং ভর্তুকি দিতে হবে। এবং এ সকল ক্ষেত্রে আমি নিজে খেয়াল করেছি, একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সহজলভ্যভাবে এগুলো পাওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যুবোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে গড়ে তুলতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠে কৃষকের পাশে থেকে ভূমিকা রাখতে হবে। আলু, পেঁয়াজ সহ অন্যান্য ফসল সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আমার বাগমারায় এতগুলো লোক, সেখানে একটি মাত্র স্বাস্থ্যসেবার জন্য একটি মাত্র হাসপাতাল আছে, যেটা দুর্ভাগ্যজনকভাবে উপজেলা সদর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। সেই হসপিটালে নাই কোনো ক্লিনার, অ্যাম্বুলেন্স আছে, নাই কোনো ড্রাইভার, ডাক্তারদের স্বল্পতা এবং অবকাঠামোর অভাব, সব কিছু মিলে চিকিৎসা সেবা যেন একবারে আক্রান্ত হয়ে গিয়েছে। তাই আমি যেহেতু গ্রামীণ জনপদের একজন প্রতিনিধি, আমার গ্রামের মানুষকে বাঁচানোর জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নয়ন করা অতীব জরুরি। সেক্ষেত্রে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে গতদিনে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছিলেন যে প্রসব বেদনা নিয়ে যে সমস্ত মা শহরে রাস্তায় অনেক সময় বাচ্চা হয়ে যায়, এটা বাস্তবতা ঘটেছে আমার বাগমারায়, এবং সেই বাচ্চার নাম রাখা হয়েছে পথিক, যেটা স্বাধীনতার 54 বছর পরে বেদনা। তাই মাননীয় স্পিকার, আর 1 মিনিট বাড়ায় দিব। আচ্ছা, 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি খুব ভঙ্গুর অবস্থা। এটা যেহেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তারও দৃষ্টি আকর্ষণ করছি। এই স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন 700 রোগী দেখা হয় এবং গড়ে 90 থেকে 100 জন ইনডোরের রোগী ভর্তি থাকে সার্বক্ষণিক। যেখানে সিট সংখ্যা 50টি, সেখানে বাকি রোগী আমি নিজে চোখে দেখেছি ফ্লোরে শুয়ে থেকে, মেঝে শুয়ে থেকে তারা চিকিৎসা সেবা নেয়। এই মানবতার জীবন, এই মানবতার সেবা। সুতরাং আমি বিনয়ের সাথে করতে চাই,
মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, দয়া করে আমার জনপদের লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 15 বেড থেকে 100 বেডে উন্নয়নের জন্য বিনীত অনুরোধ করছি। আর কিছু চাই না, আমার বাগমারায় 100 শয্যার একটা হসপিটাল দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী বক্তা মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ পেয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরও ধন্যবাদ জানাচ্ছি বহুদলীয় গণতন্ত্রের প্রতীক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আপনার 5 মিনিট মাননীয় সদস্য, 5 মিনিট, এবং ওনাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এবং মাননীয় স্পিকার, ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার সকল স্তরের জনগণকে। স্পিকার, আমার নির্বাচনী এলাকায় পীরগঞ্জ উপজেলায় মোট সড়ক রয়েছে 1029 কিলোমিটার, তার মধ্যে পাকা হয়েছে 334 কিলোমিটার আর কাঁচা রয়েছে 680 কিলোমিটার, এবং পার্শ্ববর্তী উপজেলা রানীশঙ্কল উপজেলায় মোট সড়ক রয়েছে 741 কিলোমিটার, তার মধ্যে পাকা 207 কিলোমিটার এবং কাঁচা রয়েছে 534 কিলোমিটার। মাননীয় স্পিকার, অধিকাংশ রাস্তাঘাট দীর্ঘদিন ধরে অবহেলিত। বর্ষাকালে কাঁচা ও ভাঙা রাস্তার কারণে মানুষের চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে পড়ে। শিক্ষার্থী, রোগী ও কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন। বিশেষ করে গ্রামীণ সড়কগুলোতে যানবাহন চলাচল প্রায় অচল হয়ে যায়, ফলে কৃষিপণ্য বাজারজাত করতে সমস্যা হয়। এতে স্থানীয় অর্থনীতিও নেতিবাচক প্রভাব পড়ে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার 2টি উপজেলা নিয়ে গঠিত, পীরগঞ্জ এবং রানীশঙ্কল। উক্ত 2টি উপজেলাতে দুটি হাসপাতাল রয়েছে। হাসপাতালগুলোর বেহাল দশা, পর্যাপ্ত ডাক্তার ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অনেক ক্ষেত্রে রোগীদের দূরবর্তী জেলায় যেতে বাধ্য হয়, যার সময় ও অর্থ 2 দিক থেকেই কষ্টকর। বিশেষ করে জরুরি বিভাগে সেবা সংকট, বেডের অভাব এবং প্রয়োজনীয় ওষুধের অপলব্ধতা সাধারণ মানুষের জন্য বড় দুর্ভোগ তৈরি করছে। এতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাননীয় স্পিকার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর প্রতি জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত এই হাসপাতালগুলোর জনবল বৃদ্ধি, আধুনিক সরঞ্জাম সরবরাহ এবং কাঠামোগত উন্নয়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। মাননীয় স্পিকার, আমার এলাকায় অনেক স্কুল ও কলেজগুলোর অবকাঠামোগত অবস্থার একটি গুরুত্বপূর্ণ বিষয় সংসদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার নির্বাচনী এলাকার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভবন অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে পর্যাপ্ত পরিমাণে কাজ হয়নি। পর্যাপ্ত শ্রেণীকক্ষ না থাকায় শিক্ষার্থীরা গাদাগাদি করে ক্লাস করতে বাধ্য হচ্ছে। অনেক প্রতিষ্ঠানে টয়লেট ও বিশুদ্ধ পানির সঠিক নেই, যা শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি করছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় কৃষি খাতের উন্নয়নে কিছু আধুনিক ও সময়োপযোগী প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করতে চাই। আমাদের কৃষকরা কঠোর পরিশ্রম করেও অনেক সময় ন্যায্য মূল্য পান না এবং প্রযুক্তিগত সুবিধা থেকে বঞ্চিত হন। তাই এখন সময় এসেছে কৃষিকে ও প্রযুক্তি নির্ভর করার। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ 2। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার সময় 5 মিনিট, মাননীয় সদস্য 5 মিনিট কথা বলার সুযোগ পেয়েছি।
এজন্য মহান মাহবুদের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সর্বস্তরের জনগণকে। মাননীয় স্পিকার, আজকে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিতে পারছি না বলে আন্তরিক দুঃখিত। তিনি ফ্যাসিবাদের দোসর হিসাবে ইতিমধ্যেই খ্যাতি অর্জন করেছেন। কম খ্যাতিমান ফ্যাসিবাদের দোসরকে ধন্যবাদ দেওয়া সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, অত্যন্ত সংক্ষুব্ধ হয়ে জানাচ্ছি, গতকাল চট্টগ্রামের সিটি কলেজে যে ঘটনাটি ঘটেছে, আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই ঘটনার সচিত্র বিবরণ বিভিন্ন পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে এসেছে। কাউরি উপর দায় না চাপিয়ে প্রকৃত ঘটনা সত্যতা যাচাই করে এর জন্য কারা দায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আমি আবেদন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনি জানেন গতকাল ২১শে এপ্রিলকে বাংলাদেশে এসএসসি দাখিল পরীক্ষা শুরু হয়েছে, কিন্তু পরীক্ষা পূর্ব থেকেই বাংলাদেশের পল্লী এলাকাগুলোতে বিদ্যুতের যে সংকট তৈরি হয়েছে, তাতে আমার মনে হচ্ছে ২০২৬ সালের এসএসসি দাখিল পরীক্ষার্থীরা এই অবস্থাকে তারা যতদিন বেঁচে থাকবে ততদিনই মনে রাখবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ এলাকা বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত এবং এলাকাটি কৃষি প্রধান এলাকা হিসাবে চিহ্নিত। কৃষির উৎপাদনের জন্য আমার এলাকাটি ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ এটি বরেন্দ্র অঞ্চলের অন্তর্গত কৃষি প্রধান এলাকা। কৃষির উৎপাদনের জন্য প্রধান দুইটি উপকরণ হচ্ছে পানি এবং সার। মাননীয় স্পিকার, আপনার অবগতির জন্য জানাতে চাই, বর্তমান বাংলাদেশে তেলের জন্য পেট্রোল পাম্পগুলোতে যেভাবে সারাদিন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে তেল নিতে হয়, আমার এলাকার কৃষকদেরকে এক বস্তা সার নেওয়ার জন্য সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। আমি এই অবস্থার উত্তরণ ঘটানোর জন্য মাননীয় কৃষি মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রাসায়নিক সার, বিশেষ করে ডিএপি সারের বরাদ্দ আমার নির্বাচনী এলাকাতে মেহেরবানি করে বৃদ্ধি করবেন। পানির ব্যাপারে মাননীয় স্পিকার, আপনার অবহিতের জন্য জানাতে চাই, এলাকাটির সাথে বিশেষ করে আমার ৩টি উপজেলা রয়েছে, নাচল, গমস্তাপুর এবং ভোলাহাট। এই নাচল উপজেলার সাথে নদীর কোনো সম্পর্ক নাই, কোনো সংযোগ নাই, যার কারণে এখন থেকে অনেক দিন পূর্বে ব্রিটিশ আমল থেকেই এই এলাকার কৃষিতে পানির সমাধানের জন্য অসংখ্য পুকুর খনন করা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পুকুরগুলোতে এখন লিজ দিয়ে পুকুরের পানি কৃষিতে সেচ দেওয়ার জন্য এক ফোঁটা পানিও ব্যবহার করার সুযোগ দেওয়া হয় না। অন্যদিকে এখানে ডিপ টিউবওয়েল বসায় গ্রাউন্ড ভাবে ফল করেছে, ডিপ টিউবওয়েল থেকেও কিন্তু কৃষকরা পানি পেতে বাধাগ্রস্ত হচ্ছে। আমি আজকে মাননীয় কৃষিমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমার এলাকার পুকুরগুলোকে লিজ দেওয়া বন্ধ করে আমাদের কৃষকদের ফসলে সেচ কাজে ব্যবহার করার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাকে 2টি মিনিট সময় একটু বৃদ্ধি করে দিবেন। মাননীয় স্পিকার, সদস্য আমার এলাকায় একটি প্রকট সমস্যা হয়েছে, বেকারত্ব। এই বেকাররা তাদের হতাশাগ্রস্ত হয়ে মাদক সেবনে অভ্যস্ত হয়ে পড়ছে।
মাদক একটি আমার এলাকার সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত হয়েছে। মাদক সেবীরা সমাজে ইফটিজিং করছে, চুরি করছে, ডাকাতি করছে, ধর্ষণ করছে। সুতরাং এই মাদক সেবীদেরকে যদি আমরা এই মাদকের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হবে। এর উত্তরণের জন্য আমার দুইটি প্রস্তাবনা রয়েছে। একটি হলো মাদক সেবীদেরকে মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য খেলাধুলাকে সম্পৃক্ত করতে হবে, যার প্রেক্ষিতে আমার 3টি উপজেলাতে 3টি স্টেডিয়াম নির্মাণ করার জোর দাবি জানাচ্ছি। স্পিকার, সাথে সাথে দক্ষ জনশক্তি রপ্তানির জন্য আমার নির্বাচনী এলাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র। মাননীয় সদস্য এ.কে.এম. সেলিম রেজা হাবিব, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহামান্য রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাবের উপর কথা বলার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি প্রথমেই স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি খুব অল্প বয়সে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছিলেন, যিনি তার জীবনকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য জীবনকে উৎসর্গ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, তিনি তার জীবদ্দশায় তার যে মহান ত্যাগ, সেটি স্বীকৃতি বাংলাদেশের 18 মানুষ দিয়েছেন। তিনি বাংলাদেশের অভিভাবক হিসাবে স্বীকৃতি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছেন। স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই আমাদের বর্তমান সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি গত 18 বছর নির্বাসিত জীবনে থেকে তিনি শুধু নিজের দলকে নেতৃত্ব দেন নাই, নিজের দলকে ঐক্যবদ্ধ রাখেন নাই, সকল বিরোধী দলকে এক প্ল্যাটফর্মে এনে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার সরকারকে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে বিদায় করতে নেতৃত্ব দিয়েছিলেন। আমি তাকে আরো গভীর কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে এই মহান সংসদে এসে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার লক্ষ ভোটার, যারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে এই মহান সংসদে পাঠিয়েছে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ জানাই যে তিনি তার বিগত ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্মের কথা তিনি তুলে ধরেছেন। তিনি স্বাধীনতার ঘোষক থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট সরকার যে ইতিহাসকে মুছে ফেলতে চেয়েছিল, সেই ইতিহাসকে তিনি এই মহান সংসদে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং আমরা যারা এই সত্যকে ধারণ করি, তার অবশ্যই মহামান্য রাষ্ট্রপতির এই ভাষণকে আমরা ঐতিহাসিক বলবো। আমরা গত 18 বছর এই আমরা যারা রয়েছি, একজন সংসদ সদস্য নেই যে যারা আমরা অত্যাচারিত, নির্যাতিত হই নাই। অথচ আমরা বুঝতে পারি না, মাত্র 2 মাস যে সরকারের বয়স, সেই সরকারের
কে নিয়ে আজকে আমাদের বিরোধী দল যেভাবে অসহিষ্ণু আচরণ করছেন, যেভাবে আক্রমণাত্মক ভূমিকা রাখছেন, এতে কে উপকৃত হবে সেটি আমি আমার বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আমার প্রশ্ন। আমরা অবশ্যই গণতন্ত্রে বিশ্বাস করি, যে গণতন্ত্রের জন্য 2008 থেকে শুরু করে 2024-এর 5ই আগস্ট পর্যন্ত হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। সেই গণতন্ত্রের জন্য আজকে দাঁড়িয়ে যদি সেই গণতন্ত্রকে বিপন্ন করার জন্য যদি আমরা এখনই অসহিষ্ণু হয়ে উঠি, তাহলে আমরা কাদেরকে সুযোগ করে দিচ্ছি ভাবার জন্য আমি আমার বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আমি অনুরোধ রাখব। আমরা যেহেতু সবাই রাজনীতি করি দেশের জন্য, মানুষের, বিগত 18 বছর আমরা অনেকেই এই সংসদে আসতে পারতাম, কিন্তু শুধুমাত্র এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, এই জন্যই আমরা এত বছর আমরা কষ্ট করেছি। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলের নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো যে জুলাই সনদ এবং জুলাই আদেশ নিয়ে যে বিতর্ক আপনারা করছেন, আমাদের প্রধানমন্ত্রী পরশুদিন বগুড়ায় পরিষ্কারভাবে বলেছেন যে জুলাই সনদে 31টি রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের ঐক্যমত হয়ে যে সনদে তারা স্বাক্ষর করেছেন, তার প্রতিটি অক্ষর বাক্য তিনি এই সংসদে আলোচনার মাধ্যমে তিনি পালন করবেন। তাহলে বিরোধটা কোথায়? শুধু বিরোধিতার জন্য বিরোধী না করে আমি আহ্বান রাখবো যে আসুন গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করি, ভোটের অধিকারকে সুনিশ্চিত করি এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি। মাননীয় স্পিকার, আমাকে 1 মিনিট সুযোগ বলেন। 1 মিনিট বলেন, 1 মিনিটে শেষ করেন। জি মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচন এলাকার 2-1টি কথা বলে আমি শেষ করব। মাননীয় স্পিকার, আপনি জানেন আমরা প্রতি বছর ঈদের সময় আমরা উত্তরবঙ্গে যারা বসবাস করি তারা প্রতি ঈদেই আমরা খুব কষ্টের মধ্যে আমাদের যাতায়াত করতে হয়। মাননীয় স্পিকার, তাই আমি আহ্বান রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমরা উত্তরবঙ্গের ভিতরে পাবনা, নাটোর, রাজশাহী, চাপাই, কুষ্টিয়া এবং যশোর অঞ্চলে যে আমরা বসবাস করি তাদের জন্য দ্বিতীয় যমুনা সেতু খুবই প্রয়োজন। মাননীয় স্পিকার, এই দ্বিতীয় সেতু আমাদের প্রাণনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2টি জনসভায় যে তিনি দ্বিতীয় যমুনা সেতু আরিচা কাজিরহাট যে তৈরি করবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ 2। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাথে সাথে আমার নির্বাচনী এলাকা ঝিনাইদহ সদর এবং হরিণাকুণ্ড এলাকার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকা প্রয়োজনের কথা বলতে চাই। আমার এলাকা ঝিনাইদহ একটা জনবহুল এলাকা, কৃষি প্রধান এরিয়া। সমস্যা হলো যোগাযোগ ব্যবস্থা খুবই অপ্রতুল, রেলপথ নাই। একমাত্র যোগাযোগ ব্যবস্থা সড়কের উপরে নির্ভর করতে হয়। জলপথও নাই ঝিনাইদহ এলাকায়, আর রেলপথও নাই। এখানে কৃষিবহুল একটা এলাকা, পণ্য সরবরাহ, লোকজন চলাচল করা, ব্যবসা বাণিজ্য, এই সব কিছুর জন্য একমাত্র সড়ক পথের উপরে নির্ভর করতে হয়, যার ফলে এখানে অতীব প্রয়োজন একটা রেলপথ স্থাপন করা। প্রসঙ্গতটা উল্লেখ করতে চাই, পার্শ্ববর্তী এলাকা রাজবাড়ির একটা এলাকা থেকে মাগুরা পর্যন্ত একটা রেলপথ এর কর্মসূচি চলমান আছে, নির্মাণ কাজ। সেটা যদি মাত্র
ঝিনেদা শহর পর্যন্ত আগানো যায় 28 কিলো রাস্তা, তাহলে ঝিনেদা জেলাটা এই রেলপথের আওতায় আসতে পারে। মাননীয় স্পিকার, স্পিকার যে কথাটা বলতে চাই মেডিকেল কলেজ স্থাপন, এর আগে আমি 71 বিধিতে সুযোগ পেয়ে 2 মিনিটের বক্তব্য মেডিকেলের কথা বলেছিলাম, আবার উল্লেখ করছে, সময় বেশি নাই। একটা ঝিনেদায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা প্রয়োজন, আমি তার জন্য জোর দাবি জানাচ্ছি। আর সাথে সাথে আরেকটা কথা উল্লেখ করতে চাই, যশোর ঝিনেদা একটা 6 লেন রোড নির্মাণাধীন আছে, এটা ধীর গতি, এত ধীর গতিতে চলছে। 26 সালে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা, অথচ 5 ভাগ কাজ সম্পন্ন হয়েছে, 95 ভাগ কাজ বাকি। আর এই কাজ নির্মাণ থাকার কারণে চলাচল ঝিনেদা টু যশোর রোড চলাচলে অযোগ্য হয়ে গেছে। মাননীয় স্পিকার, অতএব এই কাজটা দ্রুত সম্পন্ন করার জন্য আহ্বান জানাই। আর আমাদের ঝিনেদা জেলা একটা নদী আছে, নবগঙ্গা নদী, এই নবগঙ্গা নদীটা খনন করা প্রয়োজন। পশ্চিম পাশে চুয়াডাঙ্গা জেলার অংশে খনন করা হয়েছে, পূর্ব পাশে মাগুরা জেলার অংশে খনন করা হয়েছে, কিন্তু ঝিনেদা জেলার অংশটা বাকি রয়েছে। এই ঝিনেদা জেলা খনন করার জন্য আমি একটা কর্মসূচি গ্রহণ করার অনুরোধ জানাই। এরপর আমি বলতে চাই, দৌলতদিয়া পাটুরিয়া এই ঘাটে দ্বিতীয় সেতু হওয়া প্রয়োজন। এখানে কয়েকটা জেলা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মাগুরা, ঝিনেদা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পশ্চিমাঞ্চলের সকল যাই উপকৃত হবে। অতএব পদ্মা দ্বিতীয় ব্রিজ পাটুরিয়া দৌলতদিয়ার উপরে নির্মাণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি মহান সংসদে। সম্মানিত স্পিকার, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে চাই। দুর্নীতি আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই দুর্নীতি লাগাম যদি টেনে ধরা না যায়, সকল উন্নয়ন কর্ম সকল কিছুই ম্লান হয়ে যাবে। মাননীয় স্পিকার, অতএব সেই সাথে সাথে টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, মাদকতা আর ছড়াছড়ি, এই সব বন্ধ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, সবশেষে কথা অনেক ছিল, কিন্তু আসলে অত্যধিক সময় বলা যায় না, তা আমি নিয়ত করেছি চাবো না। রাষ্ট্রপতির ভাষণের উপরে বলতে চাই, রাষ্ট্রপতির ভাষণের উপরে আমি ধন্যবাদ দিতে পারছি না বলে দুঃখিত। আমরা এমন একজন রাষ্ট্রপতি পেয়েছি যিনি ফ্যাসিস্ট আমলেও রাষ্ট্রপতি ছিলেন, ইন্টারিম গভর্নমেন্টেও রাষ্ট্রপতি ছিলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারেও রাষ্ট্রপতি, বহুরূপী। মাননীয় স্পিকার, এই বহুরূপী লোকগুলোর সবচেয়ে ক্ষতিকর সকল প্রকারের বহুমুখী লোকদের থেকে বিরত থাকার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিব নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো। আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। এবং 15 মাস পূর্ণ হলে দ্বিতীয় ডোজ টিকা নিশ্চিত করুন। নিয়মিত টিকাদান কার্যক্রমে হাম রুবেলা MR টিকা দেয়া হয়। আপনার নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র থেকে শিশুর টিকা নিন। 2 বছরের কম বয়সী যে সকল শিশু হাম রুবেলা MR টিকা এখনো গ্রহণ করেনি, তাদের জন্য অতি দ্রুত এই টিকা নিশ্চিত করুন। মনে রাখবেন, সম্পূর্ণ সুরক্ষা পেতে আপনার শিশুকে অবশ্যই সময় মতো 2 ডোজ টিকা দিতে হবে। হামের সংক্রমণ রুখে দিতে আপনার দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি। পরিবার ও প্রতিবেশীদের এই তথ্যগুলো জানিয়ে দিন।
বিভিন্ন অঞ্চলে হামের প্রকোপ দেখা দিয়েছে। হাম থেকে শিশুদের সুরক্ষিত রাখতে যা জানতে হয়। হাম কি? হাম একটি ভাইরাসজনিত সংক্রমিত রোগ যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে নষ্ট করে দেয়। ফলে হামের জটিলতা হিসেবে পরবর্তী সময়ে প্রায় নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কের প্রদাহ সহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে, এমনকি শিশুর মৃত্যুও হতে পারে। আপনার শিশু কি শরীরে লালচে দানা সহ জ্বরে ভুগছে? এটি হাম হতে পারে। হাম রোগের লক্ষণ: উচ্চ জ্বর 3 থেকে 5 দিন থাকতে পারে,